ভারতীয় ইতিহাসের এমন কোনো সত্য যেটা আমরা জানি না, যেটা আমাদের থেকে লুকানো হয়েছে, যেটা আমরা কখনো জানতেই পারিনি, এরকম কোনো সত্য। মহারানা প্রতাপ হলদিঘাটির যুদ্ধে না উনি মারা গেছিলেন, না ওনাকে ক্যাপচার করা হয়েছিল। চিতোরে 30,000 সিভিলিয়ানকে সে হত্যা করে। Intention was to weaken the Hindu society. He was not a Hindu. There are photographs. He was never allowed in the Jagannath temple. তাজমহল যখন তৈরি হয়েছে তখন ইন্ডিয়ান হিস্ট্রিতে one of the biggest famines was happening in the Deccan. Meena Bazar was a glorified prostitution market. হিন্দু নারীদের নগ্ন করে ওখানে বেঁধে স্লেভ মার্কেটে বিক্রি করা হতো। 30,000 নারী বেরিয়েছিল তার মধ্যে থেকে। বাঙালিদের শেখানো হয়েছে বাঙালি মেরুদণ্ডহীন, লড়াই করতে পারে না, বাঙালি লড়াকু জাত নয়। ভারতীয় ইতিহাসের এমন কোনো সত্য যেটা আমরা জানি না, যেটা আমাদের থেকে লুকানো হয়েছে, যেটা আমরা কখনো জানতেই পারিনি, এরকম কোনো সত্য আপনি কি জানেন, যেটা আমরা জানি না বা আমাদের থেকে সত্যিই লুকিয়ে রাখা হয়েছে? বহু লিস্ট, এত লম্বা, লিস্টটা এতই লম্বা ভূভারতবর্ষ জুড়ে বা ভারতখণ্ড জুড়ে যে আমার তো মনে হয় আমরা আজও যা পড়ছি সেগুলো বোধহয় ঠিক নয়। যতটুকু জানতে পেরেছি আমরা, এর পিছনেও অনেক কিছু আছে, এই যে টার্মটা মাইথোলজি, আমাদের পুরাণ, উপনিষদ, বেদ, দুটো মহাকাব্য, এগুলোকে সব মাইথোলজি আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু ভাবুন, এবার যদি আমি আপনাকে বলি যে দ্বারকা এক্সকেভেশন যখন হচ্ছে তখন প্রফেসর এস.আর. রাও মহাভারত, হরিবংশা, মার্কেন্ডে পুরাণ, বিষ্ণু পুরাণ, এই 4টে মেইন টেক্সটকে রেফার করে কোথায় কোথায় এক্সকেভেশন হবে সেগুলো উনি নির্ধারণ করেছিলেন, এবং এক্স্যাক্টলি সেই হিসেবেই সাইটগুলোতে যা খনন করা হয় দ্বারকা সিটি পাওয়া যায়। তাহলে এটাই প্রমাণ করে না, এই তথ্যটাই কি প্রমাণ করে না যে আমাদের পুরনো গ্রন্থগুলো, মহাকাব্য বলুন, পুরাণ, উপনিষদ এগুলো বলুন, এগুলো ইতিহাসা, অ্যাজ ইট হ্যাপেন্ড, তাই নয় কি? আর এটা শুধু প্রফেসর এস.আর. রাওয়ের জন্য নয়, এটি ডক্টর বিবি লাল, ফেমাস আর্কিওলজিস্ট, যখন উনি হস্তিনাপুর ডিগিং করেছিলেন সেম, যখন কে মোহাম্মদ সাহ অযোধ্যা ডিগিং করছিলেন সেম, স্থল পুরাণগুলোকে রেফার করা হয় কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। সিমিলারলি এখানে ইস্টার্ন ইন্ডিয়াতেও একই পদ্ধতি দেখা যাচ্ছে। এটি একটি। এবার আমি ধরুন চলে যাই আমাদের পশ্চিম দিকে, রাজপুতানা বা মেওয়ারে বা রাজপুতদের গল্প যখন আমরা শুনি তখন আমরা সবাই প্রায় অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী পড়ে বড় হয়েছি। তো রাজকাহিনী যখন আমরা পড়েছিলাম বা আমি যখন পড়েছিলাম, আমি অবাক বিস্ময় হয়ে যেতাম। এবং সত্যি কথা বলতে কি, মহারানা প্রতাপ বা মেওয়ার বা রাজপুতানার প্রতি আমার যে অদম্য আকর্ষণ, সেটা ডেভেলপ হয় প্রথম রাজকাহিনী পড়ে। তো অবভিয়াসলি ওটা আমার একটা বিরাট রিসার্চ এরিয়া ছিল, এবং সেই জন্যই বহু বছরের ইচ্ছে ছিল হলদিঘাটি ঘুরে দেখা। তো রিসার্চের পার্ট সার্ভে করা হলদিঘাটি যুদ্ধক্ষেত্রের করেছিলাম 2018-তে গিয়ে হলদিঘাটি যুদ্ধক্ষেত্র রিসার্চ করেছিলাম। সমগ্র প্রায় 9 কিলোমিটার এরিয়া, খামনোর গাঁও আছে ওখানে, ভিলেজ, খামনোর ভিলেজ, সব দেখে এসেছিলাম, সব চেক করে এসেছিলাম অ্যাজ ইট ইজ। ইনফ্যাক্ট চেতক যে নালাটা ক্রস করেছিল 22 ফুট নালা, সেটাও দেখে এসেছি আমি। চেতক যেখানে মারা গেছিল এগুলো সবই রাখা আছে। কিন্তু মজার কথা দেখুন, আমাদের ইতিহাসের বইতে প্রথম থেকে এটাই ড্রিলিং করা হয়, মহারানা প্রতাপ হলদিঘাটিতে হেরে গেছিল, সে হলদিঘাটি থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে গেল, আকবর জিতল, এবং মহারানা প্রতাপ আর কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারেনি। এইটাই প্রাইমারিলি এমনভাবে হলদিঘাটিকে ফোকাস করা হয় যে হলদিঘাটির পর মহারানা প্রতাপ আর ঘুরে দাঁড়াতে পারেনি, বা যা ঘুরে দাঁড়িয়েছিল তাতে সেরকম কিছু কয়েকটা মাত্র ফোর্ট জিতেছিল, ব্যাস ওইটুকু করে হালকা করে তাকে শেষ করে দেওয়া হয়। কিন্তু ভারতের সনাতন সভ্যতায়, রাজপুতানার হিস্ট্রিতে, মেওয়ারের হিস্ট্রিতে মহারানা প্রতাপ আজও অমর হয়ে রয়েছেন। এবার একটা ছোট্ট আমি অ্যানেকডট বলি।
মহারানা প্রতাপ হলদিঘাটির যুদ্ধে না উনি মারা গেছিলেন, না ওনাকে ক্যাপচার করা হয়েছিল, না, উনি জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানে ভামাশাহ এসে ওনাকে হেল্প করে এবং 6 বছর ওনার সময় লেগেছিল ঘুরে দাঁড়াতে। ভিলদের সাহায্যে উনি বিরাট আর্মি তৈরি করেন ভামাশাহ থেকে অর্থ পেয়ে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তারপর দুটো মেজর যুদ্ধ হয়েছিল যেখানে পরাভূত করে দিয়েছিলেন আকবরকে। দ্য ব্যাটল অফ দিওয়ের। দিওয়ের কথা মেইন স্ট্রিম হিস্ট্রিতে আলোচনাই করা হয় না। বাট এটা কেন এখনো আমাদের হিস্ট্রিতে এখনো রয়েছে? আপনি শুনে আকবর যান, দ্য আপনি, গ্রেট। হ্যাঁ, আকবর দ্য গ্রেট, এবার আপনি শুনে নিন। আকবর দ্য গ্রেট নিয়েও আমরা আসবো, মুঘল হিস্ট্রিতে কিভাবে ডিস্টর্শন হয়েছে। এবার এবার কথা হচ্ছে, দেখুন, আমি একজন ব্যক্তিগতভাবে যখন আমি ইতিহাসের উপর কাজ করি, রিসার্চ করি, তখন আমি ইতিহাস যেরকমভাবে পড়া উচিত সেরকমভাবেই পড়ি। ভালো খারাপ সব দিক দিয়েই আমরা বিচার করে দেখি সেটাকে, এবং যতগুলো ক্রস কোয়েশ্চেনিং করা সম্ভব সব দিক দিয়ে আমরা ক্রস কোয়েশ্চেনিংও করি, যেটা সামহাও যখন ভারতের ইতিহাস লেখা হয়েছিল স্বাধীনতার পরে সেই জিনিসটা হয়নি। না হলে আজকে রানা প্রতাপের জীবন কাহিনীতে দিওয়ারের কোনো উল্লেখ নেই। দিওয়ারের মতন দুটো যুদ্ধে অদ্ভুত ব্যাপার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। দ্য ফার্স্ট ব্যাটল অফ দিওয়ার, আজকে ওখানে মহারানা প্রতাপের মেমোরিয়ালও আছে। বাঙালি রাজস্থানে প্রচুর যায়, উদয়পুরে প্রচুর যায়, হলদিঘাটিতে খুব কম লোক যায়, আর তার মধ্যে দিওয়ার কেউ যায়ই না। তো দিওয়ারের যে প্রথম যুদ্ধটি হয়েছিল তাতে মহারানা প্রতাপ 18টি মুঘল চেকপোস্ট ক্যাপচার করেন। 36,000 মুঘল সেনা ওনার কাছে সারেন্ডার করে, এবং ওই যুদ্ধে ওনার যে বড় পুত্র কুমার অমর সিং, ও কিন্তু বাবার মতনই সাংঘাতিক বীর ছিল। হলদিঘাটির যুদ্ধে যদি বেহলোল খানকে দুটুকরো করে দেয় ঘোড়া শুদ্ধ মহারানা প্রতাপ, এই দিওয়ারের ফার্স্ট ব্যাটলে মহারানা অমর সিং এমন বর্ষা ছুঁড়েছিল যে মুঘল জেনারেল যে ছিল, যে আকবরের আই থিঙ্ক মামা সুলতান খান, ঘোড়া শুদ্ধ তাকে গেঁথে দেয়। মানে ভাবুন, আপনি বর্ষাটা এরকম করে, আপনি যেরকম করে আপনি শিক কাবাব তৈরি করেন, শিক কাবাব করে দিয়েছিল। বর্ষা মধ্যে সুলতান খান উইথ ঘোড়া মাটিতে গাঁথা। ভাবুন তার পাওয়ার কতটা, তো সুলতান খান মহারানা প্রতাপকে বলছে যে আমাকে যে মেরেছে তাকে দেখাও। তো মহারানা প্রতাপ ওর ছেলেকে বার করবে না, অন্য একজন ওর সর্দারকে নিয়ে এসছে, বলে এ তোমার ছেলে নয়, ব্রিং হিম, আই ওয়ান্ট টু সি হিম। তখন ও অমর সিংকে নিয়ে এসছে। তো এটা জাস্ট একটা ছোট্ট ঘটনা বললাম। আপনি মুঘলদের আকবর দ্য গ্রেট বলা হয়। আকবর উদয় সিংকে ক্যাপচার করার জন্য যখন চিতোর আক্রমণ করে, 30,000 বাঙালি চিতোরেও যায়, চিতোরে অনেক বাঙালি যায়, আমি নিজেও গেছি। চিতোরে 30,000 সিভিলিয়ানকে সে হত্যা করে একদিনে, 30,000 সাধারণ মানুষকে। হ্যাঁ, তার মধ্যে শুধু কারা ছিল? বুড়ো, নারী এবং বাচ্চা। এরকম মেওয়ারের হিস্ট্রিতে প্রচুর আছে। এবার চলে আসছি আমি, ধরুন, ব্রজভূমির দিকে। 1757 সাল, ইতিহাসে যেগুলো ইনক্লুড করা হয়নি আমি সেগুলো কয়েকটা বলছি, লিস্ট অনেক লম্বা। 1757 সাল হোলির দিন, মথুরা বৃন্দাবনের ব্রজের হোলি আজও বিখ্যাত, তার আগে তখনও বিখ্যাত ছিল। আহমেদ শাহ আবদালির ফোর্সেসকে বলা হয়েছিল আপনারা 20,000 সৈন্য নিয়ে গিয়ে অ্যাটাক করুন ব্রজ মথুরা। ওরা প্ল্যান্ড ওয়েতে, আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রস চেক করেছি, আগের দিন থেকে প্ল্যানিং করেছিল, এবং প্রত্যেকটি সৈন্যকে বলা হয়েছিল তুমি যত বেশি মাথা নিয়ে আসবে, পার মাথা তখনকার দিনে 5 টাকা করে দেওয়া হবে। প্রত্যেকটি ঘোড়সাওয়ার ভোর 5টার সময় পুরো প্ল্যান করে ভোর 5টার সময় তারা বেরোয়। প্রথমে মথুরাতে পুরো মথুরা ভাসিয়ে দেয় ওরা। যমুনা 3 দিন অবধি লাল ছিল জল, বিশ্রাম ঘাট সবগুলো ঘাট থেকে, এত কাতলে আম হয়েছিল নৃশংসভাবে। এবার হোলির সময় লোক উৎসবের মেজাজ আছে, অবভিয়াসলি কেউই এক্সপেক্ট করে না, তো সেখানে করলো। এবার সেই ফোর্স ওইখান থেকে বেরিয়ে গেল বৃন্দাবনে।
যে আবদালি ক্রনিকলার সে লিখছে এক জায়গায় আমরা দেখছি 200টা মতন বডি পড়ে আছে বৃন্দাবনে 200টা মতন বডি পড়ে আছে, কারোর মাথা নেই, এবং বডিগুলো বাচ্চাদের, একটি বাচ্চারও বয়স 10 বছরের বেশি হবে না। এরা কারা? যারা 4 বছর 5 বছরের শিশুর গলা কাটতে পারে। টেরিফিক, বাপরে কি বলছেন। এখানে সূর্যদা একটা কথা বলবো যে ব্রিটিশরা যদি 200 বছর বা 200 বছরের বেশি ভারতবর্ষে রাজত্ব করে তাহলে 650, এবং যদি আমরা সালতানাত বা আরও আনঅফিসিয়াল জিনিস দেখি, মানে সনগুলো দেখি, তাহলে প্রায় 1100 বছরের হিস্ট্রি যে মুঘলরা এবং সালতানাত এখানে চলেছিল। তার মানে 1150 প্লাস 200, তারপরে ভারতের যখন স্বাধীনতা হলো, যে হিস্ট্রি লেখা হলো তাতে ব্রিটিশদেরকে বলা হলো অনুপ্রবেশকারী, তারা হামলাকারী, আর বাকি যারা এসেছে তাদেরকে মহান বানিয়ে দেওয়া হলো। আর যারা সেই হিস্ট্রি লিখলো তারা কারা তাহলে? Historians promoted by Pandit Nehru. বাট ওয়াই? হোয়াট ওয়াজ হিজ ইন্টেনশন? মানে সত্যি বলতে কি এটা মানে কেউ কি করতে পারে? আমরা তো ভাবতেও পারি না। Intention was to weaken the Hindu society. Clear, it's very clear now. বাট হি ওয়াজ হিন্দু। He was not a Hindu. There are photographs. He was never allowed in the Jagannath temple. He was not allowed in the Lingaraj temple. আমি সেই দিনই ফটো দেখেছি লিঙ্গরাজে উনি কার্জন টাওয়ার যেটা আছে, যেটা লর্ড কার্জনের জন্য বানানো হয়েছিল মন্দিরের প্রাচীরের বাইরে, যেখানে তাকে দাঁড়িয়ে লর্ড কার্জন ভিতরে কাজকর্ম দেখতো সব, সেখান থেকে দাঁড়িয়ে নেহরুও দর্শন করেছে। হি ওয়াজ নট আ হিন্দু। He was not a Hindu. I don't want to get into the other thing. He was definitely not a Hindu. তাহলে তো পার্টিশনই হবে না, তাহলে ধর্মের ভিত্তিতে দেশভাগ হলো কেন? এক্স্যাক্টলি, সেটা একদম অন্য ট্যান্ডামে, chapter, অন্য yes. ট্রেডিশনে চলে যাবে। বাট আমি আপনাকে দুটো কথা অবশ্যই বলবো যে দেখুন, একটা সোসাইটিকে যদি আপনি দাবাতে চান তাহলে আপনাকে কিন্তু তার হিস্ট্রি, তার হেরিটেজকে সবার আগে মারতে হবে, কারণ ওইগুলোই হচ্ছে কি আপনার প্রেশার পয়েন্টস, আপনার পয়েন্ট, মোটিভেশনাল পয়েন্টস, দি অ্যাক্টিভিটি অফ ইউর ফোর ফাদার্স, দ্য লেগেসি লেগেসি। ম্যাকলে এডুকেশন যখন দিয়েছিল, ম্যাকলে যখন রিপোর্ট দিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, তখন ম্যাকলে একটা কথা ক্লিয়ার কাট বলেছিল যে নাম্বারসগুলো উনি কোট করেছিলেন, যতগুলো পাঠশালা উনি পেয়েছিলেন, অনেক 60,000-এর উপর পাঠশালা শুধু কর্ণাটকে উনি পেয়েছিলেন। আর ভারত যখন স্বাধীন হলো তখন কত ছিল পাঠশালা? না কে বরাবর, নীল। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বাঙালি শুনলে অবাক হয়ে যাবে, যখন ব্রিটিশ ভারত ছাড়ে এত ফ্যামিন হয়েছিল যে একজন গড়পেতা ভারতীয়র জীবনায়ু ছিল 32 বছর, আর বাঙালির গড়পেতা জীবনায়ু ছিল 27 বছর। দুর্ভিক্ষ, মন্বন্তর। তো ব্রিটিশার্সদের যে ফ্যামিনের স্ট্র্যাটেজি ছিল সেটা সাংঘাতিক। বাট তার মানে এই নয় যে মুঘলদের সময় ফ্যামিন হয়নি। তাজমহল যখন তৈরি হয়েছে তখন ইন্ডিয়ান হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যামিনস ওয়াজ হ্যাপনিং ইন দ্য ডেকান। সেখানে 7.5 কোটি লোক মারা যায়, 7.5 কোটি। এবং ট্যাভার্নিয়ার বা অন্যান্য ইউরোপিয়ান ট্রাভেলার্সরা লিখছেন যে মানুষ মানুষকে মেরে খাচ্ছে, মানুষ তার নিজের পরিবারের মানুষ মারা গেলে তার পায়ের অংশ খাচ্ছে, হাতের অংশ খাচ্ছে বাঁচবার জন্য। নারকীয় ব্যাপার। মানে এক এক জায়গাতে ওনারা পাস করছেন শুধু বডির হিপ হয়ে আছে। এবার ওই অবস্থার মধ্যে শাহজাহান মিনাবাজার করছে, শাহজাহান তাজমহল খাড়া করছে। মিনাবাজার কি ছিল? মিনাবাজার was a glorified prostitution market. মেহমুদ অফ গজনিতে আজও একটা দুটো মিনার আছে যেখানে হিন্দু নারীদের, যেখানে গজনি এতবার আসতেন, তুলে নিয়ে যেতেন। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট there is no other better language to explain. হিন্দু নারীদের নগ্ন করে ওখানে বেঁধে স্লেভ মার্কেটে বিক্রি করা হতো। সেই মিনারে যেখানে বেঁধে রাখা হতো সেই মিনার আজও আছে। ডক্টর বিক্রম সম্পত রিসেন্ট টাইমসে বলেছেন এটা নিয়ে, ডক্টর মীনাক্ষী জৈন বলেছেন, আই এম নট দ্য ফার্স্ট ওয়ান। এবং ইয়ে আছে,
ওখানে লেখা আছে মিনারে হিন্দুস্তান অ্যান্ড হিন্দু নারীরা, এরকম পার্সিয়ান অ্যারাবিক্সে লেখা আছে হিন্দু নারীদের এখানে বিক্রি করা হতো। মিনা বাজারে কিভাবে অপারেশন হতো, একবার ম্যানুচি লিখছেন একবার উনি মিনা বাজারে কাউন্টিং করেছিলেন ফতেপুর সিক্রিতে। বলে কাউন্টিংয়ে দেখা যাচ্ছে যে 8 দিন পর যখন মিনা বাজার শেষ হলো, কোনো পুরুষকে এন্ট্রি ছিল না, ওই হাফজি স্লেভসরা থাকতো, খাজারা, অ্যান্ড বাকি মুঘল কোনো সৈন্যও থাকতো না ওখানে, মানে সব মেলদের বার করে দেওয়া হতো, শুধু শাহজাহান ওয়াজ দ্য অনলি মেল। 30,000 নারী বেরিয়েছিল তার মধ্যে থেকে, 30,000। অ্যান্ড মোডাস অপারেন্ডিটা কীরকম ছিল সেটাও বলা হচ্ছে। সেখানে মেয়েরা দোকান সাজিয়ে বসেছে, পসরা সাজিয়ে বসেছে মিনা বাজারে। আপনি রেড ফোর্টে গেলে, আগ্রা ফোর্টে গেলে মিনা বাজারের জায়গাও দেখাবে ওরা যে এইখানে মিনা বাজার হতো। পসরা সাজিয়ে বসাবে, সুলতান বা বাচ্চা আসবেন কাঁধে করে প্ল্যাঙ্কুইনে, ঠিক আছে, মানে একটা সিংহাসনের মতন, যেটা ইজিপশিয়ান এম্পারাররা করতো, যে ওরকম ডান্ডি দেওয়া আছে, দুদিকে 4 জন ক্যারি করছে, রাজা বসে আছে। ক্যারি করতো এনাঞ্চরা, মানে হাফজি স্লেভসরা, অ্যাবিসিনিয়ান স্লেভসরা, অ্যান্ড ঘুরে ঘুরে করতো, উনি দেখতেন, এই করতেন ইদার কারোর দিকে উনি একটা কিছু ছুঁড়ে মারতেন কোনো মেয়ের ওপর, বা ওনার যারা অ্যাটেন্ডেন্ট ছিল তাদের চোখের ইশারা করে দিতেন যে আমার ওকে চাই। There are accounts after accounts যেখানে মুঘল হারেমে হারবার পর হিন্দু রাজাদের মেয়েদের, রানীদের, আপনার কন্যাদের তুলে নিয়ে গিয়ে মুঘল হারেমে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আকবরের হারেমে 5,000 মহিলা থাকতো। 5,000 এটা কোটেড, কুড বি মোর। যেখানে 30,000 বেরোচ্ছে মিনা বাজার থেকে, সেখানে 5,000 নাম্বার ইজ। আপনি অরঙ্গজেবের কথা যদি আমরা ধরি, অরঙ্গজেব দারাশুকোকে আমরা খুব রেভার্ট করি, রাইট? দারাশুকো, ইদানিং খুব দারাশুকোর নাম শুনছি। বাট দারাশুকো, লোক এট দারাশুকোজ হারেম, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। দারাশুকো আর অরঙ্গজেবের মধ্যে ওয়ান অফ দ্য ফ্রিকশন পয়েন্টস ওয়াজ উদয়গিরি, কাশ্মীরি পান্ডিতাইন, যার গর্ভ থেকে প্রিন্স কম্বাক্সের জন্ম। এই যে কম্বাক্ত কথাটা, কম্বাক্ত মানে ইউজলেস গাই, কম্বাক্ত কোথা থেকে এসছে? ইটস হ্যাজ কাম ফ্রম কম্বাক্স। কম্বাক্স মা হচ্ছে উদয়গিরি, কাশ্মীরি পণ্ডিতাইন, যিনি দারাশুকুর হারেমে ছিলেন। অ্যান্ড অরঙ্গজেবের ওনাকে এত পছন্দ ছিল, বুড়ো বয়সে ওর অধীনে ওঠা বসা করতো উদয়গিরি। And they exchanged concubines amongst themselves. Aurangzeb was himself the third son of Mumtaz Mahal. Mumtaz 14টা বাচ্চা জন্ম দিতে গিয়ে মরেছে, 14 নম্বরের গে। The third son was Aurangzeb. কি বলতে? আমরা রিসেন্ট টাইমসে ছাওয়া এসেছিল, রাইট? ছাওয়াতে ছত্রপতি সম্ভাজি মহারাজকে কিভাবে মারা হয়েছে দেখেছি আমরা, কারেক্ট? এন্ড আমাদের গাগুলি উঠছে। বাট ডু ইউ নো, পৈশাচিক, বাট ওই রকম আরো 2টো মার্ডার অরঙ্গজেব করেছিল, আরো 2জন রাজাকে ওরকম ভাবে মেরেছিল ব্রজে, সুবা আগ্রাতে। একজন ছিলেন রাজারাম জাট, যে ওনার অন্যায় জিজিয়া আর কাল্টিভেশন ট্যাক্স এসব লাগানোর ফলে যা মানে ইয়ে করার জন্য রেবেলিয়ন করে, রিভোল্ট করে, বিদ্রোহ করেন। এবং উনি কি করেন, রাজারাম জাট এসে আকবরের যে সমাধি, যেটাকে আমরা আগ্রা ফোর্টের আগে পড়ে, কি নাম ওটার আমার মনে পড়ছে না, আকবরের সমাধিটার নাম, ওটার একটা পার্টিকুলার নাম আছে, যাই হোক, সেখানে এসে আকবরের কবর খুঁড়ে হাড়গোড় যা ছিল সব জ্বালিয়ে দেয়। আজকে লোকে হ্যাঁ, আজকে লোকে আকবরের যে সমাধি দেখে ওখানে অত বড় স্ট্রাকচার, রেড স্যান্ডস্টোনে, তার মধ্যে আকবরের সমাধি নেই, আকবরের বডি রিমেন্স নেই। ওটা রাজারামরা জাট জ্বালিয়ে দিয়েছিল।
Then also he is Akbar the Great. রাজা রামরাজকে দমন করার জন্য অরঙ্গজেব সেনা পাঠায়, রাজা রামজাট হেরে যায়। রাজা রামরাজকে ক্যাপচার করার পর যা যা সম্ভাজি মহারাজের সাথে করা হয়েছিল সেম জিনিস ওর সাথেও করা হয়েছিল, ওনার সাথে সেম জিনিস। এই সেম জিনিস উনি রিপিট করেছিলেন আরেকজন জাট জমিদারের এগেনস্টে, যার নাম ছিল গোলাক। তার পরিবারের সামনে তাকে টুকরো টুকরো করে কাটা হয়, গোলাককে। মথুরা রিজনের জমিদার ছিল সে, জাট জমিদার। তার বিবরণ আছে, তার স্ত্রী পুত্র কন্যার সামনে তাকে প্রথমে দুটো পা, দুটো হাত, তারপর তার চোখ, তারপর তার জিভ, তারপর তার গলা। বাংলার রেফারেন্সে একটা দুটো ঘটনা বলি। আপনার যখন বর্গি অ্যাটাক হচ্ছে বাংলাতে, মারাঠাসরা, পিন্ডারিস, মারাঠা ক্যাভেলরির 4টে ডিভিশন ছিল। হুজুরিয়াত ক্যাভেলরি ছিল হচ্ছে কি পেশোয়া রক্ষা করার জন্য, আর তার লোয়েস্ট ক্যাটাগরি ওয়াজ দ্য পিন্ডারিস, যারা মার ধর দাঙ্গা করে, অ্যান্ড তার মধ্যে সবাই থাকতো, রাজপুতও থাকতো, মুসলমানও থাকতো, আফগানও থাকতো, সবাই থাকতো তার মধ্যে। মার্সিনারিজ, ওরা কোনো পেমেন্ট পেতো না মারাঠা সরকারের থেকে, ওরা যা লুট মার করতো সেটাই ওদের জীবিকা। তো এই বর্গিরা যখন অ্যাটাক করছিল এবং আলীবর্দী খান যখন পেরে উঠছিল না হারছে, তো তখন উনি একটা প্ল্যান করেন, ষড়যন্ত্র, যেখানে আমি রিসেন্টলি কিছুদিন আগে বাংলারই এক পডকাস্টারের এতে দেখছিলাম কিভাবে মারা হয়েছিল অজয়। উনি জায়গাটাও বলছিলেন, অ্যান্ড হি ইজ রাইট, দ্যাট ইজ হি ন্যারেটেড দ্য কারেক্ট ইনসিডেন্ট। তো যাই হোক, তো মেন ছিল যে ভাস্কর পণ্ডিত, যে ওনাদের হেড ছিল মারাঠাদের, তাকে আহ্বান করেন, তার সাথে আরও 20 জন জেনারেল আসেন, বা সর্দার, মারাঠা সর্দার আসেন, এবং তাদের বলা হয় যে আমরা সন্ধি করতে চাই, কী করে আসুন। ওনারা যেরকম, মানে যেই মোমেন্টে ওনারা টেন্টের মধ্যে ঢোকেন, সঙ্গে সঙ্গে ওনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে আলীবর্দীর লোকেরা। এবং সবাই ইতিহাস যেটা ওপরে ওপরে বলা হয়েছে যে হ্যাঁ, ওনাদের কচুকাটা করে দেওয়া হয়, কিন্তু যেটা অ্যাকচুয়ালি করা হয়েছিল, যেটা সম্ভাজি মহারাজের সাথে করা হয়েছিল, যে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, পরে পিসগুলো কালেক্ট করে দাহ করা হয় আরেকটা ঘাটে সম্ভাজি মহারাজকে, তাই তো? এনাদের সাথেও সেই হয়েছিল। ভাস্কর রাম বা ভাস্কর পণ্ডিত আর 20 জন সর্দারকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো দেহ সংস্কার বা ইয়ে হয়নি।